ইরানের রাস্তায় বিক্ষোভের আগুন এখনো জ্বলছে, আর এই অবস্থার মধ্যেই ইরানের অ্যাটর্নি জেনারেল বিক্ষোভকারীদেরকে আল্লাহর শত্রু বলে ঘোষণা করেন। সেই সাথে বিক্ষোভে অংশ নিলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার রাতেও ইরানের বিক্ষোভের উত্তাপ কমেনি। সরকারি দমন অভিযান উপেক্ষা করে হাজারো মানুষ রাস্তায় নেমে সংঘর্ষে জড়িয়েছে। গত 3 দিনে নিরাপত্তা বাহিনীর হাতে শতাধিক মানুষ নিহত বা আহত হওয়ার খবরের মধ্যেও থামেনি আন্দোলনকারীরা। বিবিসির যাচাই করা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী সরকার আরও কড়া পদক্ষেপ নিয়েছে। ইরানের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, যারা বিক্ষোভে নামবে তাদের আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে, যার শাস্তি মৃত্যুদণ্ড। বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ২৫০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশি সাংবাদিকরা প্রবেশ করতে না পারায় এবং ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত চিত্র বের করা কঠিন হয়ে পড়েছে। বিবিসির ভিডিওতে দেখা যায়, ইরানের মাসাদ শহরে মুখোশধারী বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করছেন, কিন্তু দূরে সারিবদ্ধ অবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। একটি বাসে আগুন জ্বলতে দেখা গেছে। চারপাশে শোনা যাচ্ছে গুলির শব্দ ও হাড়িপাতিল পেটানোর আওয়াজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু করে তবে যুক্তরাষ্ট্র দেশটিকে খুব কঠোরভাবে জবাব দেবে। পাল্টা হুমকি দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের সব মার্কিন সামরিক ও নৌঘাঁটি বৈধ লক্ষ্য হিসেবে গণ্য হবে। মূলত ভয়াবহ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকট থেকেই এই বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে ইরানের সব প্রদেশের শতাধিক শহর ও জনপদে। এখন বিক্ষোভকারীরা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান চাইছেন। তবে খামেনি আন্দোলনকারীদের ভাঙচুরকারী বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, এই বিক্ষোভ ট্রাম্পকে খুশি করতেই পরিচালিত হচ্ছে। একই দিনে ট্রাম্প বলেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে এবং যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। বিক্ষোভ তীব্র হওয়ায় সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ছে। বিবিসি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে, এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। 3টি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানান, আহত ও নিহতের চাপ এতই বেশি যে তারা কার্যত বিপর্যস্ত। উত্তরাঞ্চলীয় শহর রাশতের একটি হাসপাতালে এক রাতেই অন্তত 70টি মরদেহ আনা হয়েছে। তেহরানের একটি হাসপাতালে 38 জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পুলিশ প্রধান বলেছেন, দাঙ্গাকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। শনিবার রাতে মূল উস্কানিদাতা হিসেবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। তবে হতাহতের বড় অংশ নিরাপত্তা বাহিনীর কারণে হয়নি বলে দাবি করলেও এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ তিনি তুলে ধরেননি। তেহরানের গিসা, পুনাক স্কোয়ার ও হেরাভি এলাকায়ও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ধর্মীয় শাসনের অবসান চেয়ে স্লোগান দিচ্ছেন। ইন্টারনেট প্রায় পুরোপুরি বন্ধ থাকায় যোগাযোগ এখন সীমিত অভ্যন্তরীণ নেটওয়ার্কে। ইন্টারনেট গবেষক আলীরেজা মানাফি জানিয়েছেন, বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। তবে তিনি সতর্ক করেছেন, এসব সংযোগ সরকার শনাক্ত করতে পারে। রোববার ভোরে ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভির যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছেলে রেজা পাহলভি এক ভিডিও বার্তায় আন্দোলনকারীদের পাশে থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর ভেতরে ভাঙন ধরেছে, যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ইরানের নিরাপত্তা বাহিনী বেআইনিভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহার বাড়িয়েছে এবং তারা এই গুরুতর অভিযোগগুলো খতিয়ে দেখছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, খামেনির সরকারের সমালোচনা করা ব্যক্তিদের ওপর কোনো ধরনের হুমকি বা প্রতিশোধ চলতে পারবে না। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল, তারপরে এটি ইরানের সবচেয়ে বড় গণবিক্ষোভ। মধ্যপ্রাচ্যের রাজনীতি কি ভয়ঙ্কর একটি মোড় নিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে? তেহরানের রাজপথে যে আগুন জ্বলছে তা কি শুধুই একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি পুরো মুসলিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার পূর্বাভাস? ইরানের চলমান আন্দোলন আজ আর কেবল দ্রব্যমূল্য, বেকারত্ব বা দমন নীতির বিরুদ্ধে ক্ষোভ নয়। অনেক বিশ্লেষকের চোখে এটি একটি রাষ্ট্র ব্যবস্থার অস্তিত্ব সংকটের ইঙ্গিত। দীর্ঘদিন ধরেই ইরান মুসলিম বিশ্বের এক ভিন্নধর্মী শক্তিকেন্দ্র। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে অবস্থান, ফিলিস্তিন ইস্যুতে আপোষহীনতা এবং প্রতিরোধের রাজনীতির প্রতীক।
কিন্তু আজ সেই রাষ্ট্রই যখন নিজের নাগরিকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন প্রশ্ন উঠে, যদি ইরান দুর্বল হয়ে পড়ে, মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থান কি আর আগের মতো থাকবে? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে তা শুধু আরব দেশ বা ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়, যার প্রভাব পড়বে পুরো মুসলিম বিশ্বের উপর। দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা, তুরস্ক থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত। কারণ ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য শুধু ভৌগোলিকই নয়, বরং মুসলিম বিশ্বের রাজনৈতিক, ধর্মীয় ও কৌশলগত কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করে এসেছে। মুসলিম বিশ্বের রাজনীতিতে ইরান তার প্রভাব বিস্তার করে আসছে বহুকাল ধরে। অভ্যন্তরীণ সংকটে যদি ইরান দুর্বল হয়ে পড়ে, তাহলে মুসলিম বিশ্বের ভেতরে একটি নেতৃত্ব শূন্যতা তৈরি হতে পারে বলে জানান বিশ্লেষকরা। এতকাল নিজেদেরকে মজলুম মুসলমানদের পক্ষে দাঁড়ানোর শক্তি হিসেবে তুলে ধরত ইরান। তাই ইরান দুর্বল হয়ে পড়লে মুসলিম বিশ্ব আরও বিভক্ত ও দিক নির্দেশনাহীন হয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। অনেকেই ভাবছেন, ইরান দুর্বল হলে সুন্নি দেশগুলো আরও শক্তিশালী হবে। কিন্তু বাস্তবে বিষয়টি এত সরল নয়, বরং শিয়া সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলগুলো যেমন ইরাক, লেবানন, ইয়েমেন নতুন করে অস্থির হয়ে উঠতে পারে এবং এতে সাম্প্রদায়িক রাজনীতি আরও জটিল রূপ নিতে পারে, যা পুরো মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ভূ রাজনীতি বিশ্লেষকরা। ফিলিস্তিন ইস্যুতেও মুসলিম বিশ্বের অবস্থান বদলে যেতে পারে বলে ভাবছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা জানান, ফিলিস্তিনের প্রশ্নে সবচেয়ে কঠোর অবস্থান নেয়া দেশগুলোর মধ্যে অন্যতম ইরান। যদি ইরান দুর্বল হয়ে পড়ে, তাহলে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের কণ্ঠ আরও দুর্বল হতে পারে। অনেক মুসলিম দেশ ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। ফলে ভবিষ্যতে ফিলিস্তিনের উপর বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বের প্রধান দেশগুলো আর ঐক্যবদ্ধ নাও থাকতে পারে, যা হবে মুসলিম বিশ্বের কাছে রাজনৈতিক ও নৈতিকভাবে বড় এক সংকট। মুসলিম দেশগুলো আরও বাস্তববাদী ও স্বার্থকেন্দ্রিক হয়ে উঠবে বলেও ধারণা করছেন অনেকেই। মধ্যপ্রাচ্যের এমন রাজনৈতিক পরিবর্তন মুসলিম দেশগুলোকে আদর্শবাদ থেকে বাস্তববাদে ঠেলে দিতে পারে বলে জানান বিশ্লেষকরা। আরও বলেন, মুসলিম বিশ্বের কেন্দ্রীয় রাজনীতিতে শুধু অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তির বিষয়গুলোই থাকবে। ভূ রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশগুলোতেও এর প্রভাব পড়বে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান বা আফ্রিকার মুসলিম দেশগুলোতেও পড়বে। প্রবাসী শ্রম, তেলমূল্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা সবকিছুই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে জড়িত। ফলে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতা মুসলিম বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর উপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবর্তন মুসলিম বিশ্বকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ইরানের চলমান সংকট আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট করছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মুসলিম বিশ্বের কণ্ঠ আরও দুর্বল হবে। একই সঙ্গে শক্তির ভারসাম্য ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। আবারও ইরান আক্রমণের জন্য ইসরায়েলকে অনুমোদন দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে ট্রাম্প ইরানে হামলার নানা দিক খতিয়ে দেখার জন্য পরামর্শকদের সঙ্গে কথাও বলেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সূত্রগুলো। অন্যদিকে ইরানও চরম শায়েস্তার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, চলমান বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, বিদেশি শত্রুরা এই অস্থিরতা উস্কে দিচ্ছে এবং নাগরিকদের তথাকথিত শত্রু চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তাদের গোয়েন্দা শাখা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে প্রায় ১০০ জনকে সশস্ত্র দাঙ্গাবাজ হিসেবে আটক করা হয়েছে। ইরানি কর্মকর্তারা এই বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্য আরও কড়া করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভরত জনগণের পাশে যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তবে মার্কিন বাহিনী লকড অ্যান্ড লোডের অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে ইরানে মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১১৬ জন নিহত হয়েছেন। এই বিক্ষোভ পরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে রূপ নেয়। একই সঙ্গে ইরানের বাইরে লন্ডন সহ বিভিন্ন শহরেও বিক্ষোভকারীদের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে পাল্টা হামলা চালানো হবে। ইরানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রোববার ইউরোনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ বাকের বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর সামরিক হামলা চালায় তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌযান আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার কালিবাফের এই বক্তব্যকে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে কড়া হুঁশিয়ারিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এই হুমকি এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর ইরান এ হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে তিনি সামরিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও হুঁশিয়ারি দিয়ে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন তা বাস্তবায়ন করতেও তিনি দ্বিধা করেন না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শনিবার রাতে ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিক্ষোভ অব্যাহত রয়েছে রাজধানী তেহরান সহ বড় বড় শহরে। তবে তথ্য প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট এখন ৬০ ঘন্টার বেশি সময় ধরে চলছে। নেটব্লকস জানিয়েছে, এই সেন্সরশিপ ইরানের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের জন্য সরাসরি হুমকি। মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করে বলছে, এই ইন্টারনেট বন্ধই বড় ধরনের সহিংসতার পূর্বাভাস হতে পারে। সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান এক বিবৃতিতে জানায়, ২০১৯ সালে একইভাবে ইন্টারনেট বন্ধ করার পর ১,০০০-এর বেশি বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক।